বিলাসপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে অজয় নামের একজন গরিব কৃষক থাকত। অজয়ের পরিবারে ছিল তার স্ত্রী সীমা এবং একটি ছেলে রাজু। তাদের সঙ্গে সে খুব সুখে শান্তিতেই বসবাস করত। অজয়ের গ্রামের মধ্যে নিজের একটি জমি ছিল, যেখানে চাষাবাদ করে সে তার সংসার চালাত। কিন্তু এখন তার সেই জমি আগের মতো উর্বর ছিল না। ধীরে ধীরে তার জমিতে ফসলের উৎপাদন কমতে শুরু করল। একদিন সে গভীর চিন্তায় সে তার জমির পাশে বসেছিল এবং অন্য কোনো রোজগারের উপায় ভাবছিল। যত সময় যাচ্ছে এই জমিতে ফসল উৎপাদন কমতে থাকছে। মনে হয় আমাকে এখন নতুন কোনো জমি নিয়ে কাজ করতে হবে, অথবা কোনো নতুন রোজগারের পথ খুঁজতে হবে। এখন এই জমির ওপর ভরসা করে থাকা যাবে না। চলো দেখি, সীমাকে একবার জিজ্ঞেস করে দেখি সে কি বলে। অজয় তৎক্ষণাৎ ক্ষেত থেকে বাড়ির দিকে রওনা হয়। বাড়ি পৌঁছে সে সীমাকে বলে, সীমা, তোমার সঙ্গে খুব জরুরি বিষয়ে কথা আছে, তোমার মতামত জানতে চাই। হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি তো জানো আমাদের জমি আগের মতো উর্বর নেই, আর যদি আমি বেশি সার দিই তাহলে মাটিটা আরও নষ্ট হয়ে যেতে পারে। তাই ভাবছি কিছুদিন এই জমিতে চাষাবাদ বন্ধ রাখতে হবে। প্রতি বছর একটু করে সার দেব, কয়েক বছর পর আবার আগের মতো উর্বর হয়ে যাবে। তখন নতুন করে চাষ শুরু করব। হ্যাঁ, এটা করলে ঠিক হবে। এতে আমাদের জমিটাও ভালো থাকবে আর ফসলও ভালো হবে। হ্যাঁ, কিন্তু ততদিন আমি করব কি? আমার কাছে তো আর কোনো জমি নেই। তাহলে সংসার খরচ আর রাজুর পড়াশোনার খরচ কোথায় থেকে আসবে? তুমি এক কাজ করো, গ্রামের জমিদার কাকার কাছে একবার যাও। তিনি খুবই ভালো ও দয়ালু মানুষ। উনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। হ্যাঁ সীমা, তুমি ঠিক বলেছ। কাকা যদি নতুন কোনো কাজও করতে বলেন, সেটাতেও আমাদের উপকার হবে। ঠিক আছে, তাহলে কাল সকালেই তার কাছে যাব। পরের দিন সকালেই অজয় জমিদারের সঙ্গে দেখা করতে তার বাড়ির দিকে রওনা হয়। জমিদারের বাড়িতে পৌঁছে সে ডাক দেয়, কাকা, আপনি বাড়িতে আছেন? অজয়ের ডাক শুনে জমিদার বাইরে আসে। আরে অজয়, তুমি বলো, কি হয়েছে? কিছু কি অসুবিধা হয়েছে? হ্যাঁ কাকা, আপনার একটু সাহায্য দরকার ছিল। হ্যাঁ অজয়, বলো, আমি কিভাবে তোমায় সাহায্য করতে পারি? অজয় তৎক্ষণাৎ তার ক্ষেতের অবস্থা জমিদারকে সব জানায়। এতে চিন্তার কি আছে তোমার? কাকা, আমার তো একটাই জমি, ওটাই চাষ করে পরিবারের খরচ চালাই। আর আজ পর্যন্ত কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ করিনি। এখন বুঝতে পারছি না কি করব। অজয়, তুমি কৃষিকাজ ছাড়া অন্য কাজ কেন করবে? তুমি এক কাজ করো, গ্রামের বাইরে আমার একটা জমি আছে, তুমি সেখানে চাষ করো। কিন্তু কাকা, এতে তো আপনার ক্ষতি হবে। না অজয়, কোনো ক্ষতি হবে না। তুমি আমার জমিটা দেখাশোনা করো। আমার বয়সও তো অনেক হয়েছে, আর পেরে উঠি না। এটা তোমারও উপকার হবে, আর আমারও দায়িত্ব কিছুটা কমে যাবে। ঠিক আছে কাকা, যদি এমন বলেন তাহলে কাল থেকেই আমি ওই ক্ষেতে কাজ করতে যাব। অজয় জমিদারকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে আসে এবং সমস্ত কথা সীমাকে জানায়। এ তো খুব ভালো কথা, মানে আমাদের সব দুশ্চিন্তাই দূর হল। হ্যাঁ সীমা, এখন আমি কাকার ক্ষেতে খুব পরিশ্রম করব। চেষ্টা করব আরও 1-2টি ক্ষেত কিনতে, যাতে ভবিষ্যতে এমন সমস্যা হলে তার জন্য প্রস্তুত থাকতে পারি। পরের দিন সকালে অজয় জমিদারের ক্ষেতে কাজ করতে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং ভাবে, কাকার জমি গ্রাম থেকে অনেকটা বাইরে, হয়তো ফেরার সময় দেরি হতে পারে। সীমাকে বলে যায়, সীমা, এখানে একটু এসো তো।
হ্যাঁ, বলো, কি হয়েছে? সীমা, শোনো, কাকার ক্ষেত গ্রাম থেকে অনেকটা বাইরে, তাই ফিরে আসতে একটু দেরি হতে পারে। যদি আমি দেরি করি তাহলে তুমি আর রাজু খেয়ে নিয়ে ঘুমিয়ে যেও। আর হ্যাঁ, আমার খাবারের ডিব্বাটা দিয়ে দাও। সীমা খাবারের ডিব্বা এনে দেয়। অজয় জমিতে কাজ করার জন্য রওনা হয়। কিছুক্ষণ হেঁটে সে কাকার জমিতে পৌঁছায়। চলো এখনই কাজ শুরু করি। সে কোদাল হাতে নিয়ে জমিতে কাজ করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ পিছন থেকে একটি সাপ এসে তাকে কামড়ায়। সাপের কামড়ের কিছুক্ষণ পরেই অজয় মাথা ঘুরে পড়ে যায়। গ্রামের বাইরে থাকার কারণে এ খবর কেউ জানতে পারে না। রাত হয়ে যায়। সীমা অপেক্ষা করতে থাকে। মা, বাবা এখনো এলো না কেন? বাবা আজ গ্রামের বাইরে জমিদার কাকার জমিতে কাজ করতে গেছে। বলেছিল দেরি হবে। অনেক তো রাত হয়ে গেল, কিন্তু এখনো ফিরছে না। মা, তুমি চিন্তা করো না, বাবা কিছু ভেবেই বলেছে দেরি হবে। চলো আমরা ঘুমোতে যাই। পরের দিন সকালেও অজয় ফিরে না আসায় সীমা চিন্তিত হয়ে সোজা জমিদারের বাড়ি যায়। নমস্কার কাকা, অজয় গতকাল আপনার গ্রামের বাইরের জমিতে কাজ করতে গিয়েছিল, কিন্তু এখনও ফিরে আসেনি। কি, অজয় এখনো ফেরেনি? চিন্তা করো না বৌমা, আমি লোক পাঠাচ্ছি, ও গিয়ে সব দেখে আসবে। জমিদার তার কাজের লোক ঘনশ্যামকে পাঠায়। ঘনশ্যাম জমিতে গিয়ে দেখে অজয় অজ্ঞান হয়ে পড়ে আছে আর পুরো শরীর নীল হয়ে গেছে। ঘনশ্যাম দৌড়ে এসে সব জানায়। সীমা পাশেই সব শুনে কাঁদতে শুরু করে। ঘনশ্যাম, তুমি তাড়াতাড়ি আগে কবিরাজ মশাইকে নিয়ে যাও, আমি সীমাকে নিয়ে আসছি। জমিদার সীমাকে সান্ত্বনা দিয়ে খেতে নিয়ে আসে। ওরা এসে দেখে অজয় অচেতন অবস্থায় পড়ে আছে। কবিরাজ মশাই ভালোভাবে পরীক্ষা করেন। জমিদার বাবু, আমি আপনাকে মিথ্যে বলবো না, অজয় অবস্থা খুব খারাপ। ওকে সাপে কেটে ছুঁয়ে আমি বিষের ওষুধ দিয়েছি, কিন্তু বিষ শরীরে অনেকক্ষণ ছিল। এখন সে গভীর অচেতন অবস্থায় আছে। কবিরাজ মশাই, আমার স্বামী সুস্থ হয়ে যাবে তো? এটা বলা কঠিন। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, সময়মতো জলের সঙ্গে মিশিয়ে খাওয়াবে, বাকিটা ভগবানের ইচ্ছা। অজয়কে বাড়িতে এনে শোয়ানো হয়। সীমা, তুমি চিন্তা করো না, তুমি অজয়ের ভালোভাবে দেখাশোনা করো, প্রতি মাসে আমি তোমাদের খরচ পাঠাবো। সীমা কৃতজ্ঞতা জানায়। তারপর জমিদার বাবু সেখানে থেকে চলে যায়। রাজু এসে জিজ্ঞেস করে, মা, বাবার কি হয়েছে? সীমা তার ছেলেকে সব জানায়। মা, বাবা তো অসুস্থ, এখন আমাদের কি হবে? আমি আছি তো, আমি সব সামলে নেব। না মা, তুমি সব একা কি করে করবে? সংসারে তো অনেক খরচ, আবার বাবার ঔষধও কিনতে হবে। কাল থেকে আমিও কাজ করব। না সোনা, তুমি শুধু পড়াশোনা করবে। তোমার বাবা স্বপ্ন দেখেছেন তুমি বড় মানুষ হবে। আমার যত কষ্টই হোক না কেন, তা আমি পূরণ করব। পরের দিন সকালে সীমা জমিদারের কাছে যায়। কাকা, আপনার কাছে একটু সাহায্য দরকার। আপনি যে জমি আমাদের কাজের জন্য দিয়েছিলেন, আমি কি সেই জমিতে কাজ করতে পারি? না বৌমা, তোমার কাজ করার দরকার নেই। আমি প্রতি মাসে খরচ পাঠাবো,
না কাকা, আপনি ইতিমধ্যেই আমাদেরকে অনেক সাহায্য করেছেন, এবার আমাকে কাজ করতে দিন। জমিদার ভাবে সীমাকে দূরের খেতে দিলে সে অজয়ের দেখাশোনা করতে পারবে না। তাই সে বলে, ঠিক আছে বৌমান, তুমি আমার জমিতে কাজ করতে পারবে, কিন্তু গ্রামের ভিতরের জমিতে, যা তোমাদের বাড়ির কাছে। এতে তুমি বাড়িরও খেয়াল রাখতে পারবে। এ তো আরও ভালো হলো। কিন্তু এখানকার জমি একটু ছোট। কোনো সমস্যা নেই কাকা, জমিতে চাষ করার পাশাপাশি আমি গ্রামের বাড়িতে কাজও করব, এতে রাজুর পড়াশোনার খরচ উঠবে। সীমা, তোমার পরিকল্পনা দেখে আমি নিশ্চিত তুমি সফল হবে। আমি সব সময় তোমার পাশে আছি। সীমা গ্রামের ভিতরে জমিতে কাজ শুরু করে। সকালবেলা জমিতে চাষ করত, আর বিকেলে মানুষের বাড়িতে কাজ। ধীরে ধীরে তার পরিশ্রম সফল হয়। জমিতে ভালো ফলন হয়। বাড়ির কাজের টাকা দিয়ে সে রাজুর পড়াশোনা চালাতে থাকে। অজয়ের অবস্থাও ধীরে ধীরে ভালো হতে থাকে। ওষুধ এবং সীমার যত্নে বিষের প্রভাব কমে যায়। একদিন হঠাৎ অজয় চেতনায় ফিরে আসে। সীমা খুশিতে বলে, অজয়, তুমি জ্ঞান ফিরে পেয়েছ, ভগবান আমার প্রার্থনা শুনেছেন। সীমা, তোমাকে আর রাজুকে অনেক কষ্ট দিলাম। না অজয়, তুমি আমাদের শক্তি। তুমি সুস্থ হওয়া পর্যন্ত আমি সব দায়িত্ব নিয়েছিলাম। তারপর থেকে অজয় সীমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারকে এগিয়ে নিয়ে যায় এবং অজয়ের পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগল।